দর্শক, প্রথমে যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো 2026 বিশ্বকাপ ফাইনাল। এটা নিয়ে এত আলোচনা কেন? যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন তারা মন দিয়ে শুনবেন, যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন না তারাও মন দিয়ে শুনবেন। আপনারা ভিডিওটা দেখার আগে ডিসাইড করবেন না যে মাসুম ভাই যা বলবে সব বিশ্বাস করবো আর মাসুম ভাই যা বলবে সব অবিশ্বাস করব। যারা এই পক্ষে আছেন তারা চলে যান লাইভ থেকে, দরকার নাই। একজন সাংবাদিকের কাজ হলো তার কাছে আসা তথ্যগুলো প্রকাশ করা। জাজমেন্ট সাংবাদিকরা করে না, এটা আদালত করে। আর করে মানুষের বিবেক। আপনার বিবেক যতটাই স্ট্রং, আপনি ততটাই স্ট্রংলি আমার তথ্য বুঝবেন। এখান থেকে আপনি একটা তথ্য বুঝতে পারবেন যে সামথিং রং। কিন্তু যা বলবো 100% সত্য তা নয়, কারণ পর্দার অন্তরালে যা হয় পুরোটা কারো কাছে আসে না। তারপরও আমাদের অনেকগুলো তথ্যে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোকে একটু বিচার বিবেচনা করবেন। আর যারা ব্রাজিল সাপোর্টার তারা আগেই চলে যান, কারণ যে দলটি নিজের অবস্থা নিজে ধরে রাখতে না পেরে প্রতিদিন নতুন নতুন দল সাপোর্ট করে তাদের সমর্থকদের, সবার উদ্দেশ্যে বলছি না, যারা একটু অশিক্ষিত তাদের কথা। ব্রাজিলের যারা শিক্ষিত দর্শক দেখবেন তাদের রুচি লেভেল অনেক হাই, কারণ আমি ব্রাজিলকে ভালোবাসি। আমার পছন্দের লেভেল কি ব্রাজিল, স্পেন, এই দলগুলো। কিন্তু যখন আমি নিজে দেখলাম ব্রাজিল হেরে গেছে, আমার যে পোস্ট দেখলে আপনাদের চোখ ভিজে যাবে, কারণ আমি ব্রাজিলের পক্ষে অসম্ভব ভালো একটা পোস্ট করেছি। কিন্তু ব্রাজিল যেটা করে সেটা গায়ে জ্বলে যায়। কখনো তারা এর উপর ভর করে, কখনো তার উপর ভর করে, নিজেদের কোনো অস্তিত্ব নাই। আমার একজনে বলছিল ক্লাসে 10 নাম্বার পাওয়া একটা ছেলে, যে ক্লাসে পরীক্ষায় 10 নাম্বার পেয়েছে, সে 99 পাওয়া একটা ছেলেকে ট্রল করছে। ও তো 100 পেলেও না, কি মজা ভাই, তুই তো 10 পেয়েছিস না, তো 99 তুই ট্রল করস কেমনে? তুই তো 16 বাদ গেলি, তুই বিশ্বকাপ ফাইনালে আসা একটা দলকে নিয়ে ট্রল করিস, তোকে তো লেভেলে আসতে হবে না। আসেন, খোঁচাটা দিলাম, ভালো লাগলে ভালো, না লাগলে কষ্ট নিয়ে না। খেলাধুলা নিয়ে বেশি কথা বলা উচিত না। নিউ ইয়র্কের আমরা যে দৃশ্যটি দেখলাম, একটা কি বলবো, যে ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমে, আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি ঘটছিল আসলে এটা নিয়ে অনেক প্রশ্ন পুরো পৃথিবীর গণমাধ্যমে আসছে। ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এখন। শিরোপা নির্ধারণী এই লড়াই শুরুর কয়েক মিনিট আগে লিওনেল মেসিকে তার সতীর্থদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। তিনি তাদের সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে বলছিলেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ ভিডিও প্রকাশ হয়েছে যেখানে কিক অফের ঠিক আগে কি ঘটেছে তা তুলে ধরা হয়েছে, এবং এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। এবং আমরা আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই, সেই ভিডিওটাতে ঠিক কি কথাগুলো হচ্ছিল আমরা একটু আপনাদের শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কি ঘটতে পারে। তারপরে আমরা অনেকগুলো আলোচনায় আসবো। আপনারা দেখছেন ড্রেসিং রুমের লিওনেল মেসি তার সতীর্থদের বলছেন যা কিছু হয়েছে তোমরা ভুলে যাও, শান্ত থাকো। আবার দেখেন, খেয়াল করেন। এই ভিডিওটা আপনারা দেখলেন তো, অনেকে সোশ্যাল মিডিয়া দেখেছেন। কি হয়েছিল আসলে, পর্দার অন্তরালে কি চলছিল, কেন দেখবেন যে অনেক খেলোয়াড় সেখানে কাজ ছিল। আসেন একটু সেখান থেকে আমাদের একটা রিপোর্টের কিছু অংশ দেখাই। ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আর্জেন্টিনা দল নিয়ে। ভিডিওতে এনজো মার্টিনেজকে দেখা যাচ্ছে তারা খুব ভীত এবং কান্নারত। স্ক্যালোনি ম্যাচ পূর্ববর্তী কনফারেন্সে বলেন, ফাইনালের আগে অনেক কিছুই ঘটেছে, কিন্তু টুর্নামেন্টের মর্যাদা রক্ষায় সেসব নিয়ে আলোচনা করতে চাই না। স্পেনের প্রতিটা ম্যাচেই ডিফেন্সের অনেক প্রয়োজনীয় খেলোয়াড় ইনজোর্ড হয়ে গেছে, যেমন পর্তুগাল ম্যাচে নুনো মেন্ডেস, বেলজিয়াম ম্যাচে কোর্তোয়া। আর্জেন্টিনার ব্যাকলাইনের রোমেরো, লিসান্ড্রো দুইজনই অস্বাভাবিকভাবে মাঠ ছাড়ে, যেন তারা আর এই ম্যাচে নিজেদের জড়াতে চাচ্ছিল না। অনেক কাউন্টার অ্যাটাক ব্যাকপাসে ফিরে এসেছে আর্জেন্টিনার। আর্জেন্টিনা দলের খেলা দেখে মনে হচ্ছিল ইচ্ছে করেই খারাপ খেলছে। ভুল পাস, সহজে বল হারিয়ে ফেলা, কৌশলে কোনো কিছুই ঠিক না থাকা, স্ক্যালোনির ম্যাচের এত তাড়াতাড়ি সব সাবস্টিটিউট করে ফেলা। আমেরিকার প্রেসিডেন্টের সাথে হাত মেলায়নি রোমেরো। ম্যাচ শেষে দেখা গেল স্ক্যালোনি দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর্জেন্টিনায় দল স্বাগতম জানানোর জন্য আয়োজন করলেও মেসি, ডিপল, আলভারেজ, প্যারাদেস এখনও আর্জেন্টিনা যায়নি,
কিন্তু বাকি দল পৌঁছেছে। ম্যাচের সব কল স্পেনের পক্ষে যাওয়া। মেসি বলতেছেন যা হয়েছে ভুলে যাও, এমনভাবে খেলবে যেন কিছুই হয়নি। খেলা শেষ হয়ে যাওয়ার আগেই আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পরিবার সদস্যদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। আর্জেন্টিনার কোনো প্রাক্তন খেলোয়াড়ের জন্য আয়োজন করেনি ফিফা, কেউই ছিল না। কিন্তু স্পেনের লিজেন্ডস সবাই ছিল, পরিপূর্ণ। ট্রফিটাও দিতে আসেন স্পেনের লিজেন্ড সার্জিও র্যামোস, যেন পুরো ফাইনালটা স্পেনের জন্যই সাজানো ছিল। সব যখন মেসির পক্ষেই ছিল, তখন কিভাবে শেষে রড্রি গোল্ডেন বল পেয়ে বসল, মেসিকে কেন্দ্র করে ব্যবসা করল, এবং শেষে মেসি ও আর্জেন্টিনার বদলে ইউরোপের নতুন জায়ান্ট বানাতে ব্যস্ত ফিফা। মূলত আর্জেন্টিনা দল বাস থেকে নামার পরেও অনেক উচ্ছ্বসিত ছিল, কিন্তু লকার রুম থেকে বের হতেই দেখা এনজো ফার্নান্ডেজ লাল নাক, কান্না করছেন। কি এমন ঘটল? দর্শক, এই প্রশ্নগুলো কোনো এক ব্যক্তির না, এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। এবং আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা আর আপনারা যারা আমাদের খবর দেখেন, দুটো পার্থক্য আছে। এক, আমরা খবর দেই বলে আপনারা দেখেন, আর আপনারা দেখতে চান বলে আমরা এই খবরগুলো দেই। দুজনেরই গুরুত্ব আছে। কিন্তু আমি গত কয়েকদিন ধরে পৃথিবীর নাম্বার 1 টাইপের বা নাম্বার 1 থেকে 10-এর মধ্যে যাদের র্যাঙ্কিং স্পোর্টস চ্যানেলগুলোকে আমি খুব খুঁটে খুঁটে দেখছিলাম। কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে। আজকে দেখলাম যে আমাদের একজন প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম, বাংলাদেশের সাবেক ক্রিকেটের যিনি অধিনায়ক ছিলেন, তার একটা পোস্ট, এটা অনেক জায়গায় ভাইরাল হয়েছে এবং এই তথ্যগুলো বিভিন্ন গণমাধ্যমেও আসতে শুরু করেছে। তো আমি সেখান থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন করি, যে আমি পুরোটা পড়ে শোনানোর আগে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনারা যারা ফাইনাল দেখেছেন, আপনারা যারা বার্সেলোনা সাপোর্ট করেন, খেয়াল করবেন আপনারা জাভিকে দেখছিলেন, ইনিস্তাকে দেখছিলেন, আপনারা রামোসকে দেখছিলেন, আপনারা পিকে কে দেখছিলেন। বারবার তারা কোট টোট পরে সবাই এসে একসাথে বসছিল, সবাই যারা 10-এ বিশ্বকাপ জিতিয়েছিল স্পেনকে, এবং এরা সবাই বার্সেলোনার এবং মেসির বন্ধু সবাই। খেয়াল করবেন তো, আর্জেন্টিনার সাবেক একজন প্লেয়ারকে দেখছেন কিনা? দেখেন নাই। আপনারা মেসির স্ত্রীকে সেদিন মাঠে দেখছিলেন? আমার চোখে পড়ে না, এবং আমি ঘেটে দেখেছি অনেকেই বলছে মেসির পরিবারও আসে নাই। একটা ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড়রা আসে নাই, টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্যরা ছিল না, খেলোয়াড়দের অনেক খেলোয়াড়দের ওয়াইফ বা মেসির স্ত্রী অনেকেই আসে নাই। কি ঘটছিল আসলে? ম্যাচটাকে আগে থেকে তারা জানতো যে একটা নাটক শুরু হচ্ছে বা একটা বড় কিছু ঘটছে? এবং আপনারা দেখবেন যে প্রতিটা খেলা আমরা যেমন বলে দিয়েছিলাম যে এমবাপ্পে গোল্ডেন বুট পাবে হিসেব করে, কেন? তার গোল বেশি, এই দুটো গোল বেশি। আমরা গোল্ডেন বলের যেই প্রেডিকশন করছিলাম, কে পাবে? মেসি, 8টা গোল 4টা অ্যাসিস্ট, তাই না? যে ছেলে রুড্রি, যে একটি গোলও করেনি, একটি অ্যাসিস্টও করেনি, শুধু ফাইনালে মাঠ কন্ট্রোলের জন্য সকল হিসেব নিকেশ চেঞ্জ করে সে কি করে গোল্ডেন বলটা পায়। এমবাপ্পেকে আমরা যে হিসাবে দিয়েছি, মেসি তো সেই হিসাবেই পায় না। তো এমবাপ্পে যদি সেই হিসাবে পায়, মেসি কেন পায়নি? একবার খেয়াল করেন তো, মিশরের ম্যাচে আর্জেন্টিনাকে ফিফা বয়, রিগড, ফিফার দল, কমিটির দল অনেক কিছু বলে ফেললো একটা দল, মানে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা, বাকিরা না। ফাইনালের ম্যাচে 23টা ফাউল করেছে আর্জেন্টিনা, আর 21টা ফাউল করছে স্পেন, 2টা কম বেশি। ভালো করে খেয়াল করবেন তো, একটা হলুদ কার্ড স্পেন পেয়েছিল না। কে পেয়েছে? 6টা পেয়েছে আর্জেন্টিনা, এবং তার রেফারিকেও দেয়া হয়েছে হলুদ কার্ড, এবং একজন লাল কার্ড দেখে বিদায়। এরকম আর্জেন্টিনাকে আপনারা দেখেছেন আগে? যে আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ পেয়েছিল সকল দলকে হারিয়ে, যে আর্জেন্টিনা সিরিজ একটার পর একটা কাপ বিজয় করছে, তাদের লাস্ট এক যুগে পরাজয়ের গল্প নাই, ফিফা র্যাঙ্কিং 1 নাম্বার দল, গতবার বিশ্বকাপ, কোপা আমেরিকা, একটার পর একটা সিরিজ জয় তাদের, সেই আর্জেন্টিনাকে আপনারা কি দেখলেন? খেলায় আছে? একটা দল জেতার জন্য যে খেলাটা খেলে আর্জেন্টিনাকে দেখেছেন? 2-3টা বেশি পাস তারা একজন একজনের মধ্যে শেয়ার করতে পেরেছে। কেন যেন তাদেরকে বলা হয়েছে তোমরা হেরে যাও, এটা হেরে যাওয়ার খেলা। আপনারা দেখছেন লিসান্ড্রো মার্টিনেজ অল্পতেই চলে গেল, রোমেরো মাঠ ছেড়ে চলে গেল। আপনারা লাউতারো মার্টিনেজকে দেখেছেন মাঠে নামতে? এই দলটা দেখেছেন আগে কখনো? এই খেলাটা আর্জেন্টিনা দেখেছেন? যারা খেলা দেখেন, ব্রাজিলের দর্শকদেরকে অনুরোধ করবো কেউ কমেন্ট করবেন না এখন, যেহেতু আপনারা অন্ধ, বা আপনাদের জন্য আমার এই ভিডিও না, কারণ আপনারা দিনের আলোতে চোখে দেখেন না, তো রাতের আলোতে আপনাদের দেখাবো কি করে? আমি একটা স্ট্যাটাস পড়ে আপনাদের শোনাই, মানে এটা
আর্জেন্টিনার ফুটবল বিশেষজ্ঞর একটি পুরো বক্তব্য, এটা মন দিয়ে শুনবেন। ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার যে ব্যানার, আবার বলছি, খেলার মধ্যে যেদিন ইংল্যান্ডকে হারানো হয়েছিল সেদিন আর্জেন্টিনার খেলোয়াড়রা একটা ফকল্যান্ড দ্বীপের প্রতিবাদ পেপার বা কি বলবো বিছানার চাদরে কালি দিয়ে লেখা মাঠে পেয়ে তারা ধরেছিল। এটা নাকি তাদের জন্য কাল হয়েছে, এটা একজন আর্জেন্টিন বিশেষজ্ঞ বলছে। আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস ডুকা তিনি একটি বক্তব্য দিয়েছেন, তার অনুবাদটি, আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে। গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বাধ্য করা হয়েছিল হারাতে, মানে হেরে যেতে। ফুটবলের আসল গোপন সত্য কেউ কখনো বলবে না, না মেসি না চিকিতাপিয়া। জানো কেন তারা কখনো সত্যটা বলে না? কারণ তাদের উপর চাপ ছিল। গতকাল আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছিল হারার জন্য। গতকাল আর্জেন্টিনা, এটা তার বিশ্বকাপ পরের দিনের বক্তব্যটি, গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছিল। আর একটা তাপিয়া স্কলনি বা খেলোয়াড়দের কারণে নয়, এটা ঘটেছে কারণ আমরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলাম, এই কারণে এটা ঘটেছে। ফকল্যান্ড দ্বীপটি হলো আর্জেন্টিনার একটা দ্বীপ, এটা ব্রিটিশরা তাদের দখলে রেখেছে। এটা আর্জেন্টিনা তাদের মালিকানাধীন দাবি করে একটা ব্যানার বিশ্বকাপ জয়ের কি বলে ইংল্যান্ডের সাথে জয়ের পর প্রদর্শন করেছিল খেলোয়াড়রা। এটা ছিল তাদের উপর সবচেয়ে বড় জুলুম। এই স্পেন কিন্তু একসময় আর্জেন্টিনাকে দখল করেছিল, অনেক কাহিনী আছে, এগুলো পরে ধারাবাহিক অন্য সময় বলবো। খেলোয়াড়দের সাহসের মূল্য দিতে হয়েছে, কিন্তু জানো কি, বিশ্বকাপ না জিতলে আমার কিছু যায় আসে না। ইংল্যান্ডকে আমরা যেভাবে অপদস্থ করেছি, আর আমাদের খেলোয়াড়রা যেভাবে এমন একটি ব্যানার প্রদর্শনের সাহস দেখিয়েছে, যে আমাদের রাজনীতিবিদ বা এদেশের আর কেউ দেখানোর সাহস পায়নি, যেটা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আমি নিশ্চিত চিকিতাপিয়া, তাদের কি বলে আর্জেন্টিনার দলটির যিনি ম্যানেজার প্রধান আর কি, চিকিতাপিয়া জাতীয় দলকে ছেড়ে দিতে রাজি ছিলেন না, মেসিও ছিলেন না, কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না। গতকাল আর্জেন্টিনাকে হারানো হয়েছে একটাই কারণে, একদল তরুণ ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা, আর্জেন্টিনার মালিক, এই লেখাটি প্রদর্শন করে প্রতিবাদের সাহস দেখিয়েছিল বিশ্বকাপের মঞ্চে। ওই রাজনৈতিক পদক্ষেপ, ওই প্রতীকী বিজয়, ওই ব্যানার ইতিহাসের সবচেয়ে পুঁজিবাদী বিশ্বকাপের পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। তোমরা কি সত্যি মনে করো গ্রেট ব্রিটেন ইনফান্তানিও উয়েফা বা ট্রাম্পের ইনফান্তানিও উয়েফা বা ট্রাম্প বা ম্যাক্রি ও বিদ্রোহী খেলোয়াড়দের বিশ্ব চ্যাম্পিয়ন হতে দিত এবং ফকল্যান্ডের সেই ব্যানার বিশ্বের ক্ষমতাধরদের সামনে টিকে থাকতে দিত? যখন ফিফা প্রধান বা প্রেসিডেন্ট পুনর্নির্বাচনের দরকার হবে আর উয়েফা তাকে বলবে আর্জেন্টিনারা যা করেছে তারপরও কি আমরা তোমাকে আবার নির্বাচিত করব? মেসি যখন তার সতীর্থদের বলেছিলেন সব ভুলে যাও, শুধু মাঠে নেমে খেলো, তখন আমরা অনেক কিছু বুঝে গেছি। তোমরা কি সত্যি বিশ্বাস করো কুতি রোমেরোর মতো একজন খেলোয়াড়, যিনি বিশ্বকাপের সেরা ডিফেন্ডার ছিলেন এবং 2টি গোল করেছিলেন, তিনি হঠাৎ করে মাঠ ছেড়ে চলে গেলেন অনেকটা খেলতে চান না বলে? গতকাল উদযাপন করার মতো কিছুই ছিল না। আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে। একবার আমাকে টেবিলে বসিয়ে বলা হয়েছিল একটি চ্যাম্পিয়নশিপ ইচ্ছাকৃতভাবে হাঁটতে হবে। যিনি এই কথাটি লিখছেন আর্জেন্টাইন বিশেষজ্ঞ, তিনি বলছেন, একবার আমাকে টেবিলে বসিয়ে বলা হয়েছিল একটি চ্যাম্পিয়নশিপ ইচ্ছাকৃতভাবে হাঁটতে হবে। আমি রাজি না হওয়ায় 7 বছরের জন্য নির্বাসিত হয়েছিলাম এবং মৃত্যুর হুমকিও পেয়েছিলাম। তাহলে কি মনে করো এই তরুণ খেলোয়াড়দের হুমকি দিল? তাহলে কি মনে করো এই তরুণ খেলোয়াড়দের নেপথ্যে কেউ হুমকি দেয়নি বা তাদের জীবন হুমকিতে ছিল না? কেন তারা ড্রেসিং রুমে কেঁদেছে, তার কারণ কি খুঁজে পেয়েছো? যেসব খেলোয়াড় সাধারণত মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলতেন, তারা একটি কথাও বলতে চাননি ম্যাচ শেষে, মানে ফাইনাল শেষে। কোচ প্রেস কনফারেন্স ঢোকার আগেই ভেঙে পড়ছিলেন। তোমরা কি সত্যি বিশ্বাস করো সর্বকালের সেরা ফুটবলার মেসি তার সতীর্থদের সঙ্গে দেশে ফিরতেন না? সত্যি কি মনে করো আমাদের হারিয়ে দেওয়া হয়নি? তারা শুধু খেলাটাকে কলঙ্কিত করেনি, তারা একটি পুরো জাতিকে কলঙ্কিত করেছে। যুক্তরাষ্ট্র ফুটবলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কারণ বাস্কেটবল, আমেরিকার ফুটবল আর বেসবল তাদের জন্য যথেষ্ট ছিল না। এই ব্যবসা সাধারণ মানুষ আর সমর্থকদের হাতে থাকতে পারে না। কেউ আমাকে বোঝাতে পারবে না যে গতকাল আমরা যে দলকে দেখেছি সেটা আমাদের প্রিয় আর্জেন্টিনার জাতীয় দল।
চিকি তাপিয়া আমাদের সর্বকালের সেরা আর্জেন্টিনার দল উপহার দিয়েছেন, অথচ আজ মূলধারার মিডিয়া তার কারাবাস দাবি করছে। তোমরা কি সত্যি মনে করো তারা চিকি তাপিয়াকে দুবারের চ্যাম্পিয়ন হতে দিত এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় উত্তরাধিকার গড়তে দিত? বিশেষ করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার পর খেলোয়াড়রা সেই ব্যানার প্রদর্শন করে তাদের আরো উস্কে দিয়েছিল, কারণ আমাদের দেশে বিদেশি স্বার্থে কাজ করা সরকার থাকা অবস্থায় আমরা ফকল্যান্ড থেকে তাদের তাড়াতে পারি না। একদম মূল জায়গাটা হাত দিছে। আর্জেন্টিনা যিনি সরকার বসে আছেন তিনি বিদেশিদের চাকর, ওই যে ইসরায়েলের দালাল, বুঝতে পারছেন? তার বক্তব্যে এই বিষয়টি উল্লেখ আসে। যেমন হাসিনা ছিল আমাদের নরেন্দ্র মোদীর দালাল, ঠিক তেমনি আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট তিনি হলেন ইসরায়েলের দালাল, এটি তার বক্তব্যে আসে। তিনিও চান না ওইসব বড় মাফিয়া দেশের সাথে লড়াই করতে, কারণ তার ক্ষমতার চেয়ার দরকার, কিন্তু খেলোয়াড়রা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এটা হলো আরেকটা বিপদ। আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে, আবারও প্রতারণা করা হয়েছে। আমাদের কাছে ফুটবল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ছিল, তারপরও তারা আমাদের হারিয়ে দিল। তিনি সতীর্থদের শুধু বলেছিলেন, ভুলে যাও সব, চলো আমরা খেলি। জানো গতকাল দল কি করেছিল? তারা প্রথম গোল খাওয়ার অপেক্ষায় মাঠে নেমেছিল। তারা মাঝ মাঠও পার হচ্ছিল না, একটা পাসও ঠিক মতো দিতে পারছিল না, বল চাইলেও চাচ্ছিল না। আর সৌভাগ্য যে লাউতারো খেলেনি, সে এমন কিছুর বাইরে ছিল যা আমাদের কারণে নয়, বাইরের কোনো কারণে ঘটেছিল। গতকাল কি লাউতারোকে খেলাতে নিষেধ করা হয়েছিল? যে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিল, যে ইংল্যান্ড ও মিশর এই দুই দলকে হারিয়েছিল? এই প্রশ্নগুলো আসছে, আপনারা দর্শকরা মেলাবেন। আমি আপনাদের বলছি না, যারা অন্য দলকে সাপোর্ট করেন তারাও বিচার বিবেচনা করবেন। একটা জিনিস বলে আমি আপনার ইরানের প্রসঙ্গে চলে যাব। ফিফা কখনো স্বচ্ছতার ভিত্তিতে খেলে না, এটা সত্য কথা। কিরকম? ইরানের সাথে কি করেছে মনে আছে আপনাদের? এখন বলবেন ভাই এখন তো আপনি তো আর্জেন্টিনা হেরে গেছে বললেই কথা বলছেন, আগে তো বলেন। আমি একটা কথা আপনাদের বলি, কোনটা আমি বলছি কোনটা আপনি বলছেন সেটা না, কথা হলো কোনটা নিয়ে আলোচনা হচ্ছে, কি বিষয়ে আলোচনা হচ্ছে। ইরানকে কিভাবে হারানো হয়েছে? আপনি জানেন যে ইরান আমেরিকায় খেলতে আসতো, কিন্তু আমেরিকার মাটিতে থাকতে পারতো না। ইরান মেক্সিকো থেকে উড়ে আসতো আমেরিকায় খেলতে, কোনো জায়গায় রেস্ট নিতে পারতো না। মাঠের আগে একটা বেজে নামতো, সেখান থেকে খেলতে আসতো, খেলে আবার চলে যেত। তারা কখনো রেস্ট পেত না, বিশ্রামের সুযোগ পেত না। তাদের সাথে ভয়ঙ্কর অত্যাচার করেছে আমেরিকানরা ইরানের খেলোয়াড়দের সাথে। এবং মিশরের খেলাটা ছিল এমন একটি টার্গেট যে আর্জেন্টিনাকে বিতর্কিত করার জন্য এমন কিছু সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়েছে যেন পুরো পৃথিবী আর্জেন্টিনার এগেনিস্টে দাঁড়ায় যায়। তাই করছে মিশরকে দিয়ে। কে জিতছে কারা হারছে আপনারা ভালো করে জানেন, কিন্তু মিশরকে দিয়ে ট্র্যাপটা তৈরি করা হয়েছে যে মিশরে এমন কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে বা চক্ষুশূল দৃষ্টান্ত নেওয়া হবে যার জন্য আর্জেন্টিনার উপর চাপ তৈরি হবে এবং ফাইনালে আর্জেন্টিনাকে এভাবে হারানো হবে। যে কথাগুলো বললাম, মেসিরা যে কথাটা বললো, ভিডিও প্রমাণ দিলাম, কিছু একটা ঘটেছিল। তারপর সেই ফকল্যান্ড দ্বীপের ব্যানারটি তাদের জন্য কাল হতেই পারে, অসম্ভব কিছু না। আরো তথ্য আসবে সিরিজ একটার পর একটা, সেগুলো নিয়ে আমরা কথা না বলি। সোশ্যাল মিডিয়া নজর রাখলে আরো অনেক কিছু পাবেন আপনারা। তো সবকিছু মিলে একটি বিষয় মনে রাখবেন, আর্জেন্টিনা মাঠে যে খেলাটা খেলছে এটা আর্জেন্টিনার খেলা ছিল না। যে দলে বিশ্বজয়ী শুধু না, পৃথিবী বা সর্বকালের সেরা খেলোয়াড়, তাকে খুঁজে পেয়েছেন কোথাও? এই দলটা কোথাও জেতার চেষ্টা করছে আপনাদের কাছে মনে হয়েছে? পৃথিবীতে দুটো দলকে বলা হয় শৈল্পিক খেলার জন্য সবচেয়ে পারফেক্ট, একটা ব্রাজিল, একটা আর্জেন্টিনা। তার মধ্যে ইউরোপের একটি দল ঢুকে গেছে, তার নাম হলো স্পেন। তারা গতি, সবচেয়ে বড় জিনিস তারা শর্ট পাঁচ, লং পাঁচ। তারা স্পেন, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের খেলা দেখলে বুঝবেন এই খেলাটা তারা লালন করে। সবাই ধরে নিয়েছিল দুটো দলই এখন খুব দুর্দান্ত শৈল্পিক খেলা খেলবে, কিন্তু খেলাটা এক পেশে হয়ে গেল না। এই এক পেশে একটা দল বিশ্বকাপের ফাইনালে গেছে, অনেকে বলবেন তারা ছোট ছোট দলের সাথে খেলছে। এই আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারায়নি, এই আর্জেন্টিনা গত বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে জেতেনি। কথা বলবেন, বুঝে শুনে বলবেন, যেটার উত্তর আপনারা নিজেরাই জানেন। কুতর্ক করবেন না, মানে যে তর্কের অর্থ নাই সেই তর্কটা কখনো করা উচিত না। এখন বলবেন আপনি তো ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের না, আমি খেলার ফ্যাক্ট তুলে ধরছি। কারণ আর্জেন্টিনার খেলোয়াড়রাও এই প্রেসিডেন্টের বিরুদ্ধে, যেটা শাস্তি তারা পেয়েছে।
প্রেসিডেন্টের কিছু যায় আসে না, তার দরকার ক্ষমতা। কিন্তু মেসিরা এই পরাজয় মেনে নিতে পারে না। আজকে মেসির আপডেট খবর, তিনি আজকে তার বাড়িতে ফিরেছেন এবং এখনো কারো সামনে প্রকাশ্যে আসেননি। আমি আর এই মেসি নিয়ে লম্বা হিস্টোরি বলতে চাই না। মেসির অনেকগুলো খবর ছিল, আর দিতে চাচ্ছি না। আমি ভাবছিলাম যে অনেকগুলো খবর দেব, কিন্তু বেশি বড় হয়ে যাবে বলে আর দিচ্ছি না। আমি আপনাদেরকে ইরান প্রসঙ্গে চলে আসি। টানা 11তম রাতের মতো ইরানের উপর ব্যাপক বোমা বিস্ফোরণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন, এই যুদ্ধের খরচ ইতিমধ্যে 37.5 বিলিয়ন, 37.5 বিলিয়ন ডলার পৌঁছেছে। বুঝতে পারছেন, আমেরিকা এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রায় 38 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। তেহরান আক্রান্ত হওয়ার পর বাহরাইন, কুয়েত ও জর্দানে ব্যাপক আকারে হিট করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলো আমেরিকার ধ্বংস করে দিয়েছে। এবং তেহরান যে জবাবগুলো দিয়েছে মুসলিম রাষ্ট্রে, সেখান থেকে আস্তে আস্তে আপডেট আসছে। আপডেটগুলো আমরা হয়তো বিকাল বা সন্ধ্যা নাগাদ আরো পেয়ে যাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় খুব শীঘ্রই এক ভয়ঙ্কর হামলা চালানোর হুমকি দিয়েছেন, আর সেটার নাম হলো পিক্সেল মাউন্টেন। এটাকে তারা ধ্বংস করে দিবেন এমন হুমকি দিয়েছে। পাশাপাশি ইসলামাবাদে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মমিন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। দর্শক, আমরা ট্রাম্পের এই বক্তব্যে ইরানের রিয়াকশনটা একটু আপনাদের বলছি। ইরানের সদর দপ্তর জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও অন্যান্য সংবেদনশীল স্থাপনা হামলা চালানোর হুমকি দিয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী এই ধরনের অভিযান চালালে তেহরান এটিকে যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করবে। ইরানের বিবৃতি অনুসারে এই ধরনের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সকল স্বার্থ, সেই সাথে তার মিত্র ও সমর্থকদের স্বার্থ, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অর্থাৎ ইরান স্পষ্ট বলে দিয়েছে, যদি ইরানের কোনো সংবেদনশীল বা পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ হয়, সেক্ষেত্রে ইরানের একদম বৈধ লক্ষ্যবস্তুতে পড়বে মার্কিন সকল স্বার্থ সংশ্লিষ্ট স্থান। সেটা ঘাঁটি শুধু না, মার্কিন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি তার দেশ, মানে যে দেশগুলোর ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করবে আরবের, সেই দেশগুলো আমাদের টার্গেটে পরিণত হবে। পাশাপাশি ইরান বলছে যে সেই দেশগুলোর সিভিলিয়ান স্ট্রাকচারও তাদের টার্গেটে পড়বে। ইরানের একটি পারমাণবিক স্থাপনাকে যুক্তরাষ্ট্র যে অ্যাটাকের হুমকি দিচ্ছে, এটা এই অঞ্চলে সবচেয়ে বৃহৎ যুদ্ধের, কি বলবো, সেই যুদ্ধের দিকে টেনে নিতে পারে, এটা ইরান স্পষ্ট তাদের বার্তায় বলে দিয়েছে। এখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সেই বৈঠকে আসিম মুনির বলছেন তিনি এখনো চেষ্টা করছেন যে কোনোভাবে যুদ্ধবিরতিটাকে আবার সচল করার জন্য বা শান্তি চুক্তিতে পৌঁছাবার জন্য। কিন্তু আজকে আমি আপনাদের আরো কয়েকটা খবর দিতে চেয়েছিলাম, কারণ ইরান, বাহরাইন, কুয়েত, জর্দানে যে অ্যাটাকগুলো করছিল, এটা আমেরিকার জন্য একটা বিশাল শিক্ষণীয় হবে। কারণ সেখানে আমেরিকার প্রচুর ক্ষয়ক্ষতি এবং তাদের সেনাদের প্রাণহানির খবর আসছে, যদিও সঠিক তথ্যগুলো এখনো আসেনি। সেই সঠিক তথ্যের জন্য আমরা একটু অপেক্ষা করছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।